টাঙ্গাইল সদরে কিন্তু সব ধরনের কুরিয়ার সার্ভিস রয়েছে। তারপরেও কিন্তু কিছু কুরিয়ার সার্ভিস রয়েছে যেগুলোতে পাঠালে ফোন কিন্তু হাওয়া হয়ে যেতে পারে। মানে হচ্ছে ফোনটি হারিয়ে যেতে পারে। এ ধরনের ভয় কিন্তু থাকে। যেমন স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস, এই কুরিয়ার সার্ভিসের তাদের যে নীতিমালা রয়েছে, সেখানে আপনার সর্বোচ্চ ফোনটি ক্ষতিগ্রস্ত হলে আপনাকে বাটন ফোন হিসাবে জরিমানা দিবে। এই ফোনটি কিন্তু Google Pixel 6 Pro, একটি দামি ফোন। লাখ টাকার ফোন পাঠিয়ে আপনি যদি ৳২,০০০ জরিমানা পান, তাহলে কিন্তু আপনার কাছে খুবই খারাপ লাগবে। যেমন এই ফোনটি পাঠিয়েছেন আব্দুল্লাহ ভাই সাতক্ষীরা থেকে। উনি স্টেট ফার্স্টেই পাঠিয়েছেন। বাট এই ফোনটি কিন্তু কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হলে তারা কিন্তু জরিমানা দিবে না। তো যাই হোক, এই ফোনটির বিষয়ে উনি বলেছেন যে ফোনটি কি ইনটেক আছে কিনা, সেই বিষয়ে অবশ্যই একটি ভিডিও রাখতে বলেছেন। কারণ ৬ মাস আগেই এই ফোনটি উনি কিনেছেন কোনো একটি শোরুম থেকে, এবং কি তারা বলেছে ইনটেক থাকলে তারা একটি সার্ভিস চার্জ দিবে। এরকম কিছু একটা হয়তো কন্ডিশনে ফোনটি রিপেয়ার করতে দিয়েছেন আমাকে। তো যাই হোক, আমি ফোনটির প্রবলেমটি কী এবং কি রিপেয়ার করা যাবে কিনা বা কী ধরনের প্রবলেম রয়েছে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে বলি যে আপনারা টাঙ্গাইলের যে কোনো কুরিয়ার সার্ভিসে ফোন পাঠাতে পারেন। তবে যদি ফোন পাঠাতে চান তাহলে অবশ্যই সেই ফোনটার সম্পর্কে আগে আমাকে তথ্য দিতে হবে, এবং কি সেই ফোনটার কী কন্ডিশন রয়েছে, ফোনটি আসলে কাজ করা যাবে কিনা, এবং কি সব ধরনের ফোন যেহেতু আমার এখানে অ্যালাউ না। সো আপনার সেই বিষয়টি কন্ডিশনটি আগে জেনে নিতে হবে। এরপর হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি ঠিকানা পেয়ে যাবেন, এবং সেই ঠিকানায় আপনি কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফ ওয়েতে কিন্তু ফোনটি পাঠিয়ে দিতে পারেন। সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মূলত ফোন পাঠালে যে সুবিধাগুলো পেয়ে থাকি সেটি হচ্ছে যে সর্বোচ্চ বাংলাদেশের যে কোনো আনাচে-কানাচে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মোটামুটি শাখা রয়েছে। আরেকটি বিষয়, যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ফোন বুকিং হলে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে ট্র্যাকিংয়ে দেখতে পাই যে ফোনটি কোথায় আছে এবং কী অবস্থায় আছে, এবং কি ফোনটি কবে নাগাদ পাওয়া যেতে পারে, বা কোনো প্রবলেম হলে সেটা বিষয়ে কিন্তু হেল্পলাইনে যোগাযোগ করে সমাধান করে নেওয়া যায়। আমি হাজার ফোন রিপেয়ার করেছি যেগুলো কুরিয়ার সার্ভিসে এসেছে এবং কি আমি পাঠিয়েছি। তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে অ্যাকচুয়ালি তেমন কোনো প্রবলেম আমি পাইনি। স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে আমার একটি তিক্ত অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করব। সেটি হচ্ছে নোয়াখালীতে আমি একটি ফোন পাঠিয়েছিলাম Poco X3 Pro, এবং সেই ফোনটি কিন্তু নোয়াখালী সদর থেকে মূলত থানা পর্যায়ে যখন যাবে সেখান থেকে আর ফোনটি সেখানে পৌঁছায়নি। মূলত যে রাইডার ছিল বা যে ফোনগুলো পরিবহন করত, সে যখন সেই ফোনটি সম্পর্কে জানতে পেরেছে যে এটি একটি মোবাইল, তখন কিন্তু সেই ফোনটি সে সেখান থেকে চুরি করে। আর সেই ফোনটি কোনোভাবে উদ্ধার করতে পারছিল না কর্তৃপক্ষ, এবং কি এটি কমপ্লেইন করা হয়, থানায় জিডি করা হয়, বিভিন্নভাবে চেষ্টা করেও পারছিল না। এক পর্যায়ে থানায় জিডি করা ছিল এবং ট্র্যাকিংয়ের মাধ্যমে কিন্তু সেই ফোনটি শনাক্ত করা যায়, এবং শনাক্ত করার পর সেই ফোনটিকে পুলিশ উদ্ধার করে, এবং পরবর্তীতে দেখা যায় সেটি হচ্ছে কুরিয়ার সার্ভিসেরই লোক। তো এই বিষয়টা পরবর্তীতে কুরিয়ার সার্ভিস থেকে মূলত সমাধান করে দেয়। কিন্তু সমস্যাটি হচ্ছে যে কুরিয়ার সার্ভিসের লোক নিজে সামলাতে পারে না, লোভ সামলাতে পারে না। সেই ফোনটি যদি আপনার কোনোভাবে হারিয়ে যায়, সে যদি জানতে পারে যে এটি একটি দামি ফোন, সো সেখান থেকে যদি হারিয়ে যায় তাহলে সর্বোচ্চ আপনাকে ৳২,০০০ জরিমানা দিবে বাটন ফোন হিসাবে। তখন কিন্তু এটা আপনার জন্য খুবই খারাপ লাগবে। তাই আমি বলি সবসময় যে সুন্দরবনে পাঠাবেন। কারণ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তারা নিজেরা জানে যে এটা একটা মোবাইল। কারণ মোবাইল হিসাবে তারা এই মোবাইল সেকশন রয়েছে আলাদাভাবে। তারা পরিবহনের সময় জানে যে এর ভিতরে মোবাইল আছে। যত্ন সহকারে সেটি মূলত নাড়াচাড়া করে। তো এই একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এসএ পরিবহন, আরও বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিস রয়েছে যারা অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে। তো সবগুলো কুরিয়ার সার্ভিসই মোটামুটি ভালো। তবে এসএ পরিবহনে ফোন পাঠালে অনেক খরচ হয়ে যায়। প্রায় ৳৩০০ মতো খরচ হয়। আর সুন্দরবনে ৳১৫০ থেকে ৳২০০ মধ্যে মোটামুটি সারা বাংলাদেশ। আর আমার জন্য সারা বাংলাদেশ ৳১০০। যা হোক, অনেক কথা বললাম। এটা হচ্ছে Pixel 6 Pro, এখন ডেড অবস্থায় আছে, এবং চার্জিংয়ে কেমন অ্যাম্পিয়ার নিচ্ছে সেটি দেখাচ্ছি। এটি হচ্ছে 0.063, মানে 0.0 আসলে এটি চার্জারে কিন্তু 00 মানে ননসেন্স দেখাবে, মানে কোনো লোডিং নেই এরকম দেখাবে। তো এটি হচ্ছে ডেড ফোনের এবং শর্ট ফোনের একটি লক্ষণ। আমরা সেটা শনাক্ত করার চেষ্টা করব। আরেকটি বিষয়, এই ফোনটি কিন্তু একদম ইনটেক রয়েছে। মানে ফোনটি এখনও পর্যন্ত খোলা হয়নি, সেটি আমি খুলতে গিয়ে বুঝতে পারলাম, এবং কি ফোনের খুব ক্লোজলি আমি কিন্তু স্ক্রিন শেয়ার করেছি যে সাইটে কোনো আঠা বা কোনো সমস্যা রয়েছে কিনা। একদমই আমি প্রথম খুললাম এই ফোনটিতে। তো ডিসপ্লে
আলাদা করে নিচ্ছি এবং কি পুরো মাদারবোর্ডটি সব কিছু বের করে নিয়ে আসতে হবে, যেহেতু হার্ডওয়্যার প্রবলেম, শর্ট ইস্যু হতে পারে। আমি সেটি আরও সামনের ধাপে ধাপে আমি চেক করব এবং কি চেক করে আপনাদের সাথে শেয়ার করব এবং ফোনটি ঠিক হয় কিনা সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। গুগলের বেশ কিছু ফোন রয়েছে, বিশেষ করে যে PG10 পাওয়ার আইসিগুলো, এগুলোর যে পাওয়ার সাপ্লাইগুলো, আউটপুট সাপ্লাইয়ের মধ্যে অনেক সময় কিন্তু কিছু ক্যাপাসিটর শর্ট হয়ে যায়, যে কারণে ফোনগুলো ডেড হয়ে যায়, টোটালি ডেড হয়ে যায়। আসলে এ ধরনের যে সিমটম থাকে এগুলো খুব সূক্ষ্মভাবে শনাক্ত করে যদি প্রবলেমটি সলভ করা যায়, তাহলে ফোনটি একদম আগের মতো আবার ইউজ করা যায় এবং কি খুব ভালোভাবে ইউজ করা যায়। আর এই ফোনটি খোলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিসপ্লে খোলা। ডিসপ্লে খুলতে গিয়ে অনেক সময় দেখা যায় যে এই ফোনগুলো কিন্তু একেবারে ড্যামেজ হয়ে যায় ডিসপ্লেটা। পরবর্তীতে ফোন অন হলেও ডিসপ্লে কিন্তু খারাপ হয়ে যায়। অনেক দামি একটি ডিসপ্লে, আপনারা নিশ্চয়ই জানেন। আমি এই যে প্যাকেটে ভরে আলাদা করে রাখবো, কারণ হচ্ছে কোনো একটা কিছুর আঘাতেও কিন্তু ডিসপ্লে খারাপ হয়ে যেতে পারে। আমি চাই না যে এরকম কোনো তিক্ত অভিজ্ঞতা হোক। চেষ্টা করি সবসময় কেয়ারফুলি কাজগুলো করার। আর এ ধরনের গুগলের যে ফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি অনেকই অ্যাভেলেবল রিপেয়ার করেছি, যেগুলোর শর্ট ভিডিও এবং লং ভিডিও উভয়ই কিন্তু রয়েছে আমার চ্যানেলে। তো যাই হোক, প্রথমে আমি যেটি করব সেটি হচ্ছে যে আমার যে ভিব্যাট লাইন রয়েছে, সেই ভিব্যাট লাইনে আমি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে চেক করে নিই এবং চেক করার পর আমি এখানে অটো রিডিং দেখতে পেয়েছি। অটো রিডিং মানে হচ্ছে যে এই ফোনটা কিন্তু শর্ট রয়েছে, সেকেন্ডারি লাইনে কোনো শর্ট থাকার সম্ভাবনা বেশি এবং কি সেই শর্টটি রিমুভ করতে গেলে অবশ্যই আমাকে মাদারবোর্ড খুলে নিতে হবে এবং পাওয়ার সেকশনটি চেক করতে হবে, বা যে আউটপুট ভোল্টেজগুলো রয়েছে সেখানে কোনো শর্ট রয়েছে কিনা সেই জিনিসগুলো আমার চেক করতে হবে। তো যাই হোক, চেক করার জন্য অবশ্যই পুরো ফোনটি খুলে নিতে হবে এবং এখনও পর্যন্ত ফোনটিতে কোনো স্টিকার কিন্তু খোলা হয়নি। মানে মাদারবোর্ডের উপরে কিছু কালো স্টিকার থাকে যেগুলো কিন্তু এখনও রয়েছে, এগুলো খুলে খুলে তারপর রেবনটা বের করতে হবে, ক্যামেরার লেন্সগুলো আলাদা করতে হবে। এগুলো পার্ট বাই পার্ট করতে হবে খুব সূক্ষ্মভাবে এবং কি অনেক সময় লাগে, ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হয়। তো আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদেরও আশা করি ভালো লাগবে। এ ধরনের প্রবলেমগুলো আসলে ফিক্স করতে গেলে অনেক ধৈর্যের ব্যাপার এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই শর্টিং ফোনগুলো কাজ করতে গিয়ে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে, মাদারবোর্ডে যেন অতিরিক্ত হিট না লাগে। মানে হিট দিয়ে যদি আমরা কাজ করি এবং কি কোনোভাবে সেটি ক্ষতিগ্রস্ত হয়, পরবর্তীতে এটি ভালো চলবে না এবং ডিসপ্লে খোলা এবং লাগানোর ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। খুলতে গিয়ে ডিসপ্লেটা যেন খারাপ না হয়, আর লাগাতে গিয়ে আঠা বেশি ব্যবহার করলে অনেক সময় ডিসপ্লের ভিতরে আঠা গিয়ে ডিসপ্লেগুলো খারাপ হয়ে যায়। আর গুগল পিক্সেল 6 প্রো আমিও ব্যবহার করি, যে কারণে আমি জানি যে এটা কীভাবে মূলত ম্যানেজমেন্ট করতে হয়। তো আমি যা হোক খুলে নিচ্ছি, কথায় কথায় পুরো মাদারবোর্ডটি আমি বের করে নেব। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং শেষ পর্যায়ে গিয়ে আপনারা কিন্তু এটার রেজাল্ট জানতে পারবেন। তো আমি ক্যামেরা লেন্স খুলে নিলাম এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ এখানে, মানে কষ্টদায়ক আর কি, সেটি হচ্ছে ব্যাটারি রিমুভ করা। ব্যাটারিটি কয়েকভাবে রিমুভ করা যায়। তো প্রথমত হচ্ছে আমি মাদারবোর্ডটি একটু আলতো করে দেখে নেব ঠিক আছে কিনা। ব্যাটারি রিমুভ করার জন্য এবার আমি প্রথমে লিকুইড দিয়ে নিব, মানে থিনার দিয়ে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে ওসিএর গ্লু রিমুভ করার যে স্প্রেগুলো থাকে সেগুলো ব্যবহার করা যেতে পারে, তবে অবশ্যই সেটা পরিমাণে যতটুকু প্রয়োজন সেটুকু দিতে হবে এবং সেটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, একটু আঠাটা নরম হওয়ার জন্য সময় দিতে হবে। সেই সাথে আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে যে আমরা যে হিটার মেশিন রয়েছে ডিসপ্লে সেপারেট করার, সেটার উপরে কিছুক্ষণ রেখে দিলে ব্যাটারিটা নরম হয়ে যায়। দেখুন এখানে একটা ব্যান্ড থাকে, মানে বেল্টের মতো, এটা প্লাস্টিকে, এটা দিয়ে টান দিয়ে ব্যাটারি তোলা যায়, বাট এটা খুলে আসলো মানে হচ্ছে এটা একদিক থেকে বেরিয়ে এসে পড়ছে। তো আসলে এটা নিয়ে আর আমি চাড়াচাড়ি করব না, অলরেডি কিন্তু আমার ব্যাটারি একদম নরম হয়েছে, সামান্য একটু হিটার দিয়েছিলাম। তো যাই হোক, এখানে সবচেয়ে মূল যে কাজটি, প্রত্যেকটি কাজই গুরুত্বপূর্ণ এবং কি প্রত্যেকটি কাজই খুব যত্ন সহকারে করতে হয়, কোথাও কোনো স্ক্রু যেন আটকে না থাকে। দেখুন এখন খুব ইজিলি কিন্তু আমার মাদারবোর্ডটি বেরিয়ে এসেছে। তো মূল ফোকাস করতে হবে যে আমাদের কোন এরিয়াতে শর্ট থাকতে পারে, সেই এরিয়া শনাক্ত করে আমি সেখানে কিন্তু ড্রিল করে কেটে নেব। কারণ অনেক সময় অনেকে আমি দেখেছি যে পুরো টিনটি কেটে ফেলে, কাটতে গিয়ে অনেক সময় দেখা যায় আশেপাশে
অনেক ক্যাপাসিটরে চাপ লেগে ক্যাপাসিটর ভেঙে যায়। অনেক সময় হিট দিয়ে এই টিনটি রিমুভ করতে গিয়ে মাদারবোর্ডটি অতিরিক্ত হিট হয়। তো আমি এখানে যেটি করব সেটি হচ্ছে আমি ড্রিল করে সুন্দর করে পাওয়ার সেকশনটিকে কেটে নেব। শুধুমাত্র পাওয়ার সেকশনটি ফোকাস করব। কারণ হচ্ছে যে পাওয়ার সেকশন থেকে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আউটপুটে বা পাওয়ার সেকশনের আউটপুট ইনপুট কোনো লাইনে শর্ট রয়েছে কিনা সেটি দেখার জন্য এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি সেকশন। এবং কি এর বাইরেও কিন্তু আমরা আরও সেকশনে দেখতে পাই, চেক করতে পারবো। বাট অনেক এলডিওর সেকশন রয়েছে, বিভিন্ন সেকশন থেকে আমরা কিন্তু এই শর্টটা হয়তো খুঁজে পেতে পারি। বাট অ্যাকচুয়ালি আমি দেখেছি 90% শর্ট কিন্তু এই এরিয়াতেই থাকে। তো এজন্য আমি এটা ড্রিল করে এই এরিয়াটা আমি কেটে নেব এবং কি আমার মনে হয় যে এই পাওয়ার আইসিটি যে অংশে রয়েছে সেই অংশটি কেটে নিচ্ছি। আর কাটার সময় কিন্তু খুব নিখুঁতভাবে করতে হয়, কারণ এই ড্রিল দিয়ে কাটার সময় অনেক সময় কিন্তু স্লিপ করে অন্য কোনো পার্টস বা অন্য কিছু কেটে যেতে পারে। এটা খুবই সতর্ক থেকে তারপর কাটতে হয়। দ্বিতীয় হচ্ছে যে ড্রিল করার সময় যে গুঁড়ি গুঁড়ি একটা দানা দানা বের হয়ে আসে, সেগুলো কিন্তু কখনোই যেন কোনো আইসির ভিতরে বা কোথাও না প্রবেশ করে, সেই বিষয়টি খেয়াল করতে হবে। আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি ড্রিল দিয়ে যখন কাটছি তখন কিন্তু পুরোপুরি কেটে ফেলিনি। আমি জাস্ট উপর থেকে একটা অংশ কেটেছি এবং কি পরবর্তীতে কাটার দিয়ে যখন টান দিব তখন কিন্তু পুরো যতটুকু যেখান দিয়ে আমি দাগ করেছি সেদিক দিয়ে একদম সুন্দরভাবে টিনটি উঠে যাবে এবং কোনো ধরনের হিট ছাড়া কিন্তু এই ফোনটি কিন্তু আমি কাজ করতে চাচ্ছি। মানে হচ্ছে সেফলি সেভ ওয়েতে কাজটি করার জন্য চেষ্টা করছি যেন ফোনটা আগের মতো আবার চলে এবং লং লাস্টিং করে। তো এই বিষয়টি খেয়াল করে আমি কাজ করার চেষ্টা করছি। কাজ অনেক করেছি এ ধরনের, তবে চেষ্টা করি সবসময় ভালোভাবে কাজগুলো করার। দেখুন এখানে ক্যাপগুলো আমি পরিমাপ করার সাথে সাথেই কিন্তু আমি শর্ট পেয়েছি। এখানে ক্যাপাসিটর যে শর্ট রয়েছে এবং এখানে কয়েকটি লাইনের কিন্তু ক্যাপাসিটর শর্ট দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে কোন লাইনটি বা কোন ক্যাপটি শর্ট আছে এটি খুঁজে বের করাই হচ্ছে এখন কাজ এবং সেটা খুব সূক্ষ্মভাবে করতে হবে। এটা কেমন করে? সেটা হচ্ছে যে আপনার হার্ডের যদি কোনো ব্লক থাকে সেক্ষেত্রে কিন্তু একটা ব্লক কিন্তু আপনার পুরো হার্টটাকে জ্যাম করে দিতে পারে। আপনি স্ট্রোকের কারণ হতে পারে। অনেক ধরনের রক্ত প্রতিবন্ধকতা তৈরি হয়ে আপনার হার্টে কিন্তু রক্ত কম প্রবাহিত হলে আপনি কিন্তু মারা যেতে পারেন। ঠিক একইভাবে এই পাওয়ার সাপ্লাই বা পাওয়ার সেকশন যখন ব্লক হয়ে যায় তখন একটা সেকশন থেকে সমস্ত সেকশন ব্লক হয়ে থাকে। খুবই সিম্পলি আমি খুব হালকা ভোল্টেজের মাধ্যমে সেটা প্রেসিং করে বের করার চেষ্টা করলাম। এর কারণ হচ্ছে যে অনেক ধরনের হাই অ্যাম্পিয়ার হাই ভোল্টেজ দিয়ে অনেকে কিন্তু এগুলো শর্ট রিমুভ করতে যায়। সেক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে লেয়ার খারাপ হয়ে যায়। মানে মাদারবোর্ডের যে লাইনগুলো যেদিক দিয়ে গিয়েছে সেই লেয়ারগুলো কিন্তু খারাপ হতে পারে। সো সেই বিষয়টা লক্ষ্য রেখে অবশ্যই প্রাইমারি লেভেলে চেষ্টা করতে হবে সুন্দরভাবে শর্টটা যেন রিমুভ করা যায় এবং কোনো ক্ষতি না হয়। দেখুন এমন একটি জায়গায় এমন একটি ক্যাপাসিটর শর্ট হয়েছে, এখানে এটা আসলে তুলে ফেলা খুব কঠিন। কারণ এত বেশি ব্ল্যাক পেস্ট এবং সেই সাথে গ্লাসের যে পাওয়ার আইসিটি এটি কিন্তু চার লাগলে ভেঙে যেতে পারে এবং খুব সূক্ষ্মভাবে আমি কিন্তু 11 নম্বর সার্জারি ব্লেড দিয়ে, যেটা দিয়ে আসলে ডাক্তাররা অপারেশন করে, আমরাও কিন্তু ডাক্তার থেকে কম না, বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এখানে আমরা হচ্ছে ডাক্তারি করছি মানে হচ্ছে অপারেশনটা করছি। আর সেই সাথে আমি খুব হালকা করে ওয়াইসিএস এর এসএমডি দিয়ে হালকা একটু হিট দিয়ে এই ক্যাপাসিটরটি রিমুভ করছি খুব সেভ ওয়েতে। দেখুন খুব সুন্দরভাবে ক্যাপটি রিমুভ করে ফেললাম এবং আমার যে ব্লকেজ ছিল পাওয়ার সাপ্লাই ব্লকেজ সেটি কিন্তু অলরেডি কিন্তু রিমুভ হয়েছে। আই হোপ ফোনটি এখন ডাইরেক্টই অন হবে এবং তার আগেও আমি চেক করে নিচ্ছি সেই লাইনটিতে 215 কিন্তু জিআর এসেছে ডায়োড ভ্যালু। সো এখানে দেখুন প্রত্যেকটি জিআর আমি চেক করে নিচ্ছি এবং কোথাও যেন কোনো ময়লা বা কোনো কিছু না থাকে এগুলো কিন্তু খেয়াল করতে হয়। আর পাওয়ার সেকশনটা আবার সিল করে দিতে হবে পুনরায়। আমি চেষ্টা করব যে হিট ট্যাপ দিয়ে সুন্দর করে সিল করে দিতে। তো এবার আমি সরাসরি যেটি করছি ডিসপ্লেটি চেক করব, মানে ডিসপ্লে লাগিয়ে আমি দেখব 1 নম্বর হচ্ছে আমার ফোনটি অন হয় কিনা এবং দ্বিতীয় হচ্ছে ডিসপ্লে ভালো আছে কিনা। কারণ সুন্দরভাবে খোলা এবং কি ডিসপ্লে ঠিক থাকা এটি চ্যালেঞ্জিং বিষয়। তো আলহামদুলিল্লাহ দেখুন চার্জিং লোডিং এবং ডিসপ্লে একদম ঠিক আছে। ফোনটি একদম মনে হচ্ছে সরাসরি অন হয়ে যাচ্ছে। তো ফোন একদম কমপ্লিট, আগের মতোই আবার চলবে ফোনটি আশা করা যায়।
তো আপনাদের এই কাজটি কেমন লাগলো আপনারা মতামত দিতে পারেন। এ ধরনের ফোনগুলো অ্যাকচুয়ালি এগুলো অনেক দামি ফোন বা ভালো মানের যে ফোনগুলো, একটু হাই রেঞ্জের ফোনগুলো, এগুলো কিন্তু শর্ট হলে বা ডেড হয়ে গেলে বিভিন্ন ওয়ে থাকে কাজের, সেইভাবে কিন্তু আমাদের কাজগুলো করতে হয়। আর এ ধরনের কাজগুলো যেখানে যখন যেভাবে কাজ করা প্রয়োজন সেভাবেই কিন্তু কাজ করতে হয়। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে রাখুন। অনেকেই কিন্তু এই বিষয়গুলো জানতে পারবে এবং তাদের ফোনগুলো প্রবলেম হলে তারা কিন্তু ফিক্স করে নিতে পারবে। তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত এবং পাওয়ার সেকশন দেখুন আমি সিল করে দিয়েছি খুব সুন্দর করে। আশা করি ভালো চলবে।